5 ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর কড়াইল বস্তির আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, গ্যাজেট কালকের মধ্যে। গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই ভোট হবে আশা মির্জা ফখরুলের। মনোনয়ন নিয়ে বিক্ষোভ, বিচ্ছিন্ন ঘটনা। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি চায় বিএনপি। সিইসির সাথে বৈঠক, নির্বাচনী পর্যবেক্ষক হতে পারবেন না রাজনীতি সংশ্লিষ্টরা। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিটের রায় 4 ডিসেম্বর। এলডিসি উত্তোলন ও বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর কড়াইল বস্তিতে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। মঙ্গলবার বিকেল 5:22 কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নগরীর সবচেয়ে বড় বস্তি কড়াইল বস্তিতে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি, শহরের দূর দূরান্ত থেকেও নজরে পড়ে সবার। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে 4টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও 16টি ইউনিট যোগ দেয়। আতঙ্কিত হয়ে বস্তি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি করতে দেখা গেছে তাদের। একটা গাড়ি এখানে মসজিদের সামনে একটা গাড়ি, অথচ এই গাড়িটার মানে ওরা কি করতেছে জানি না, পানিটা একটু তাড়াতাড়ি করবো ওরকম কোনো এলাও দেখিনি। এখন এখানে যত ঘর বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপর আপনি নেটের তার আছে, ডিশের তার আছে, ওই পারে তার আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, এইগুলাই ক্ষয়ক্ষতি হইব আর কি। আমরা শুনতে পারছি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এখানে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। যারা পরিমাণ সহযোগিতা করার মতন কোনো তো ক্ষমতা নাই, আগুন জ্বলতে আছে। পানি লইয়া দেওয়ার মতন কোনো ফায়ার সার্ভিস, অনেক ফায়ার সার্ভিস আছে, কিন্তু এদিকে যাইতে পারতেছে না রাস্তা চিপার জন্য। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তো এখন আগুন জ্বলতেছে কবরস্থানের পাশে, তো ওখানে অনেকে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য, কিন্তু পানির একটু সংকট। আমি বাবা এই জায়গায় কাজ করতেছি, আমি তো কই না, আমি দুপুরে গেছি বাসায় যাই দেখি। ফায়ার সার্ভিস জানায়, বস্তিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। কড়াইল বস্তিতে বর্তমানে প্রায় 10,000 ঘর রয়েছে। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে, ছোটোখাটো, তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 2-1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আবারও আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল কড়াইল বস্তি। রাজধানীর এই সর্ববৃহৎ বস্তিতে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস। বিকেলের লাগা আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে, কোনো কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না আগুন। তবে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে এই আগুন যে কেড়ে নিয়েছে কিছু মানুষের স্বপ্ন, সেটি বলার আর অপেক্ষা রাখে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী কেফায়েত শাকিল, আমরা যুক্ত হব তার সাথে। শাকিল, কড়াইলে অগ্নিকাণ্ডের এখন কি অবস্থা দেখছেন, আর ফায়ার সার্ভিস কি বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে আরো কত সময় লাগতে পারে?
মাহমুদ, আমি এখন পর্যন্ত করাইলের পুরো যেখানে অগ্নিকাণ্ড ঘটছে সেখান পর্যন্ত যেতে পারিনি। আপনি জানেন যে আসলে করাইলের রাস্তাঘাটগুলো খুবই সংকীর্ণ, যার কারণে কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো দিয়ে রাস্তা বন্ধ থাকার কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তের অবস্থা যদি আমি বলি যে আমি গুলশানের লেকের অপর প্রান্ত থেকে এই আগুন দেখছিলাম। এখন কিন্তু আগুন অনেকটাই কমে এসেছে, এখন আর আগুনের সেই লেলিহান শিশা আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে কিন্তু লেলিহান শিখা দেখা যাচ্ছে না, তবে মিটিমিটি করে এখনো আগুন জ্বলছে। এবং ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলো রয়েছে, আপনারা জানেন যে 19টি ইউনিট কিন্তু এখানে অগ্নি নির্বাপনে কাজ করছে। এই ইউনিটগুলো কিন্তু তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। আমরা এই মুহূর্তে এখান থেকে অল্প আগুন দেখতে পাচ্ছি, যেটি সম্ভবত আমাদের ক্যামেরায় হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না, তবে এখনো আগুন রয়েছে, ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমি এখানে যেখানে অবস্থান করছি এই পথে কিন্তু একটু পরপরই সেখান থেকে উদ্ধার করে অনেকজনকে নিয়ে আসা হচ্ছে। এখানে রয়েছে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এখানে রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন। তাদের তত্ত্বাবধানে কিন্তু একের পর এক এই নৌকা যোগে এখান থেকে অনেককে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা কিন্তু এই লেকের আশপাশে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন, তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। শীতের মধ্যে যারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে লেকের পাড়ে যারা আসলে আশ্রয় নিয়েছেন তারাও শীতে কনকনে শীতে কাঁপছেন এবং অনেকে ক্ষুধার্ত, অনেকের আসলে জামা নিয়েও আসেন নাই। আমরা এখানে অনেককে দেখেছি যারা সাঁতরে এখানে পার হয়েছেন, যার কারণে কিন্তু তারা শীতে কাঁপছেন, এমন পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। তবে আগুনের ব্যাপারটি যেটি বলছিলেন যে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল বক্তব্য পাইনি, কিন্তু আনঅফিসিয়ালি তারা আমাদেরকে জানিয়েছেন আগুন এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হয়তো কিছুক্ষণ পরই তারা অগ্নি নির্বাপনের ঘোষণা দিতে পারবেন, এমনটি তারা জানিয়েছেন। এই মুহূর্তে এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফায়ার সার্ভিস এবং যেই বাহিনীগুলো রয়েছে যারা যারা আসলে অগ্নি নির্বাপনে কাজ করছেন তাদের কিন্তু বেশ তৎপরতা রয়েছে। এখানে উদ্ধার করে একটু পরপরই আনা হচ্ছে এবং এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। আহত কাউকে আনা হলে কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে নিকটস্থ হাসপাতালে। এবং যেই ধরনের আসলে আগুন থেকে রক্ষা করে আসার পর আসলে যে ধরনের তৎপরতাগুলো দরকার সেগুলো কিন্তু আমরা দেখছি। এখান থেকে ফায়ার সার্ভিসের কিছু যে নৌকা ইউনিটও কিন্তু কাজ করছে, আমরা তেমনটিও দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর করাইল বস্তির যে অগ্নিকাণ্ড সেখানকার সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর করাইল বস্তির অগ্নিকাণ্ড সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন গণভোটের প্রশ্নগুলো যাতে সবাই বুঝতে পারে সেজন্য শিগগিরই শুরু হচ্ছে প্রচারণা। এদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন দেয়া হয়েছে গণভোট অধ্যাদেশ 2025। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিস্তারিত জানাতে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণভোট নিয়ে বিস্তারিত কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। নির্বাচন কমিশন জানান রঙিন ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোট। প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয় কালো, যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এদিকে উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টার হাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপ থেকে কার্গো ভিলেজে আগুন লাগে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে। বিএনপি অত্যন্ত আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। মনোনয়ন নিয়ে কিছু এলাকায় বিক্ষোভকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা কিন্তু আশাবাদী কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দলের অবস্থানের কথা তুলে ধরেন। বলেন, নতুন প্রজন্মকে বিএনপি যথেষ্ট গুরুত্ব দেয়। ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা আমাদের ভাষার কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে বোধহয় একটা কোঅর্ডিনেশন করা যাবে, সমন্বয় করা যাবে। আর কতদিন মারামারি করবো, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এর মধ্যে থাকবো? আমাদের একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের সমাজটাকে আমরা সত্যিকার অর্থে একটা শান্তির মধ্যে দিয়ে নিতে পারবো। আমার সন্তান কিসের মধ্যে দিয়ে বড় হচ্ছে, সে দেখছে এখানে হিংসা, এখানে সবসময় প্রতিহিংসা, এই বিষয়গুলো সামনে থাকে। তার যে মন মানুষকে তৈরি হচ্ছে সেটা হিংসাই তৈরি। এই জায়গাটা থেকে আমাদের মনে হয় আমাদের বেরিয়ে আসা উচিত। সভায় আইনজীবী নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার বিদায়ের এই প্রেক্ষাপটে বিএনপি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তিনি বলেন, মেধা ও মেধাবীদের মূল্যায়ন করবে বিএনপি। আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামীর রাজনীতিতে থাকতে হবে। মেধাবীদের নেতৃত্বে যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি সেসব দেশে ভোটার নিবন্ধনের সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। এরপর নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করে আসছে বিএনপি। তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। সেসব দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়া এনআইডির পাশাপাশি পাসপোর্ট দিয়েও নিবন্ধনের ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট
এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। সেই সাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হয়ে নির্বাচনে কাজ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী এই সংলাপের প্রথম ধাপে 40 জন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে কমিশন। পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষকদের সহযোগিতা চান তিনি। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকে দেখতে চাই, কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়ে প্রপার না হয় আমাদের ইলেকশনে দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব, আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য বলছি। কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার বিষয়টি তুলে ধরেন সিইসি। আর বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু ড্যামেজ হয়ে যাবে। আপনাদের যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। যারা নির্বাচন পর্যবেক্ষণের সাথে সম্পৃক্ত ছিল, আনফরচুনেটলি তাদের অনেককে গত 3টা নির্বাচনের কারণে এবং তাদের সম্পৃক্ততার ধরনের কারণে আমরা নিবন্ধন দিতে পারি নাই। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি উত্থাপন করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এর মধ্যে চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সাথে 14টি যুক্ত করে মোট 80টি সংস্থার সাথে সংলাপ করছে কমিশন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আধুনিক ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য বলেছেন ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রাজধানী মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে রাজনীতিবিদরা জবাবদিহির আওতায় থাকবেন। একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজ থেকে ভয়ভীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। গত বছরের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান ইশরাক হোসেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। পুরান ঢাকাকে উন্নত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা জানান বিএনপির এই প্রার্থী। শেখ হাসিনা সরকারের আমলে দেশের সম্পদের বড় অংশ কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হয়েছে উল্লেখ করে তিনি জানান, সে সময় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে সকলেই যাতে সেখানে ন্যায় বিচারটা পেতে পারে। এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে সকলের জন্যে, তাহলে আমি মনে করি যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, মাদক থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সামাজিক সমস্যাগুলো আমরা ফেস করি, সেগুলোর থেকে আমরা সমাজকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ এবং বিশেষ করে ঢাকার, পুরান ঢাকার এই অঞ্চলকে একটা উন্নত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সন্ধ্যায় শাহবাগে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। তবে শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানে অবস্থান নেন পরীক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, আগের বিসিএস গুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য 6 মাস থেকে 1 বছর সময় পেয়েছেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এই সিদ্ধান্ত অযৌক্তিক।
47তম বিসিএস পরীক্ষার তারিখ পেছাতে হবে, প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে বলে দাবি তাদের। লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশন সহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন 47তম বিসিএস এর একদল লিখিত পরীক্ষার্থী। এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী 27 নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বিরুদ্ধে করা রিটের রায় ঘোষণা করা হবে 4 ডিসেম্বর। সেদিনই জানা যাবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দেয়া যাবে কি না। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সরকারের চুক্তি করার বৈধতা রয়েছে। রিপোর্ট আহমেদ সরওয়ারের। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দেশের বন্দরকে কারো হাতে তুলে দেওয়া ঠিক হবে না দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করে আসছে। এমনকি এটা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও দাবি তাদের। এমন প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয়। রিটের শুনানি শেষে রায়ের দিন ধার্য করে আদালত। 2022-23 তখন একটা MOU সিগনেচার করা হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। চিটাং পোর্ট একমাত্র পোর্ট, এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, এখানের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, জাতীয় সার্বভৌমত্বের ব্যাপার আছে এখানের মধ্যে। যদি এটা বিদেশির কাছে চলে যায় তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। এমন বাংলাদেশ ধরেন কোনো অস্ত্র ইম্পোর্ট করতেছে সেটাও জেনে যাবে, তার মনিটর করতে পারবে, সার্ভিলেন্স করতে পারবে। সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। আইনে বলে দেওয়া আছে অন্তত 1200 কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে, যেখানে ডিপি ওয়ার্ল্ড 200 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যেটা আইন অনুযায়ী সমর্থিত না। সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এই সরকারের চুক্তি করার বৈধতা রয়েছে। তারপরও যারা বিরোধিতা করছেন বিভিন্ন স্বার্থে এসব করছেন তারা। প্রধানমন্ত্রী যে কাজগুলো করতে পারতেন এই প্রধান উপদেষ্টা এবং এই ক্যাবিনেট সে একই কাজ ওনারা করতে পারেন। দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল স্কিম। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন, দিতে চাচ্ছি, দিইনি এখনও। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দ্য ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাটস। গত 30 জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকার। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের। এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। সবার আগে বাংলাদেশ, এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশেরই মানুষ বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে সরকারের নিরপেক্ষতা এখনও প্রশ্নবিদ্ধ।
অনতিবিলম্বে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে নির্বাচন পরিচালনায় একটি দক্ষ নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান তিনি। মঙ্গলবার লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল চুক্তি সম্পর্কে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাইফুল হক। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দায়বদ্ধতা জনগণের কাছে নাকি বিদেশি কোনো কোম্পানি বা মহলের কাছে তা পরিষ্কার করা দরকার। সভায় বক্তারা বলেন, সন্দেহজনক ও জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। নির্বাচনের মাত্র 2.5 মাস আগে সরকার এমন গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ দীর্ঘমেয়াদী লিজ দিয়ে অতি গোপনীয়তার সাথে এই চুক্তি করেছে। যুক্ত হয়েছে গণভোটও একই দিনে আমাদেরকে আজকে কথা বলতে হচ্ছে। খুবই অতি সংগোপনে, কিছুটা বলতে পারেন চুপিসারে, অতি গোপনীয়তা রেখে তারা এই চুক্তি স্বাক্ষর করেছেন। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন চুক্তির পুরো বিষয়টা প্রকাশ করা যাবে কিনা, সংশ্লিষ্ট কর্মকর্তারা বললেন এই চুক্তি সবটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে কি এমন চুক্তি আছে, কি এমন শর্ত আছে যেটা রাজনৈতিক দল, দেশবাসী যেটা জানতে পারবে না? ধারাবাহিক মূল্যস্ফীতি ও শ্রমবাজার সংকুচিত হওয়ায় 2025 সালে দেশের দারিদ্র্যের হার বেড়ে 21.2% হওয়ার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদন বলছে, স্বাস্থ্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপর্যয়ের ধাক্কায় দেশের 1/3 তথা 6.20 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ডক্টর সেবাস্টিয়ান অ্যাকার জানান, উৎপাদনশীল খাতের কর্মসংস্থানে স্থবিরতা বিরাজ করায় নারী ও যুবকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শহরাঞ্চলে দারিদ্র্য কমলেও গ্রামাঞ্চলে তেমন কমেনি। সিপিডির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, প্রবৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান বাড়েনি। অন্য আলোচকেরা জানান, 2010 থেকে 2022 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার 31 থেকে কমে হয়েছে 18.7%। একই সময়ে চরম দারিদ্র্য কমে দাঁড়িয়েছে 5.6%। তবে 2016 সালের পর দারিদ্র্য কমার গতি অনেকখানি কমেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে গণতন্ত্র না থাকায় দারিদ্র্য সেভাবে কমেনি। সত্যিকারের গণতন্ত্র না থাকায় 2016 থেকে 2022 সাল পর্যন্ত দারিদ্র্য কমার গতি অনেকখানি কমেছে। ঘুষ, দুর্নীতি ও হয়রানির কারণে সমাজে বৈষম্য বেড়েছে। আগের সরকার দারিদ্র্য কমানোর চেয়ে অবকাঠামো উন্নয়নে ব্যস্ত থাকায় দারিদ্রতার হার সেভাবে কমেনি। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সংক্ষেপে সিওপিডি নামে পরিচিত ফুসফুসের ব্যাধি। শ্বাসকষ্টকে ধীরে ধীরে প্রাণঘাতী করে তোলা এই রোগ এখন দেশের জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের শ্বাসকষ্টের রোগীদের মধ্যে 6 থেকে 7 ভাগ সিওপিডিতে আক্রান্ত। বিশ্ব সিওপিডি দিবসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা বলেন, এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী। তাদের শঙ্কা, ধূমপান ও বায়ু দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই রোগে আশঙ্কাজনক হারে বাড়বে মৃত্যুর সংখ্যা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সিওপিডি বাংলাদেশে ফুসফুসজনিত রোগের তালিকায় সবচেয়ে দ্রুত বাড়ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই রোগে আক্রান্তদের ফুসফুসের বায়ুথলি ও বায়ুনালী ক্ষতিগ্রস্ত হয়, ফলে অক্সিজেন নিতে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ার ক্ষমতা কমে যায়। রোগী শ্বাসকষ্ট, কাশি এবং শ্বাস প্রশ্বাসে প্রতিবন্ধকতা তৈরি করে। এমন বাস্তবতায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে সিওপিডি দিবস। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা দ্রুত নগরায়ন ও ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থাকে দায়ী করেন। ফিমেল পেশেন্ট উইথ সিওপিডি, ফিচার্স অফ সিওপিডি, তাদের কাছে যদি আমরা হিস্ট্রি নেই, তো অনেক সময় তাদের দেখা যাচ্ছে স্মোকিংয়ের হিস্ট্রি আছে, বোথ আর স্মোকার্স, কিন্তু ছেলের চেয়ে যে ফিমেল পার্টনার যেটা তার ওয়াইফ, তার বেশি বেশি সিওপিডি হচ্ছে। এনভায়রনমেন্টাল একটা পলিউশন বড় ফ্যাক্টর। আরেকটি বিষয় হতে পারে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে অনেকগুলো ইস্যু আছে। এর মধ্যে হবে একটি যে আপনারা বলেছেন যে স্মোকিং ইজ এ মেইন ফ্যাক্টর। আমরা যদি প্রিভেন্ট করতে পারবো, আর্লি যখন পারবো, আর্লি মানে আর্লি ডিটেকশন, আর্লি প্রিভেনশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। বাংলাদেশের একটা বিশাল একটা বড় একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে, যেটাতে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক। বিশেষজ্ঞরা বলছেন, নানা কারণে ফুসফুসের ব্যাধিতে নারীদের সংখ্যা বাড়ছে।
এ রোগ থেকে বাঁচতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সচেতনতার উপর জোর দেওয়া হয় সেমিনারে। যে কোনো শ্বাসকষ্টের 70 to 80% সিওপিডি, এবং সেখানে কি কারণ বাংলাদেশের যে টোবাকো স্মোকিং এবং যে এনভায়রনমেন্ট পলিউশন, এবং আগামীতে সেটা আরও বাড়বে, সেটা যদি আমরা সচেতনভাবে যদি জনগণকে না জানাইতে পারি, আমরা মনে এখানে যারা আছি কেউই সিওপিডির আক্রান্ত হব না। আগামী ভবিষ্যতে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। চাইলেই হার্ট অ্যাটাক বন্ধ করতে পারি না, কিন্তু সিওপিডি যদি আমরা ধূমপান না করি, পরিবেশ দূষণ না করি এবং ঘরের মধ্যে দূষণের শিকার না হই, তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সুতরাং আমাদের মতো দেশে চিকিৎসার যে খরচ সেটা সবাই বহন করতে পারবে না। এই সিওপিডি পেশেন্ট একবার যদি হসপিটালে যায়, তাহলে আমরা যখন ফ্যাটি লিভারে করেছি, তাহলে আমরা দেখলাম যে সারা দেশে যত ফ্যাটি লিভার আছে, এরা যদি একবার হেলথ কেয়ারে যায় তাহলে 90,000 টাকা খরচ, যেটা আমাদের হেলথ বাজেটের দ্বিগুণের বেশি। দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে একটি র্যালি বের করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশকে সামনে এগিয়ে নিতে হলে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের প্রাধান্য দেওয়ার বিকল্প নেই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। মঙ্গলবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় একথা জানান তিনি। বলেন, 2013 সাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের প্রাধান্য দিয়ে কাজ করছেন। আগামীর বাংলাদেশ নতুন করে গড়ে তুলতে হলে দলীয় ভেদাভেদ তুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান মাহাদি আমিন। তিনি বলেন, বিএনপি তরুণদের নিয়ে এমন দেশ গঠন করতে চায় যেখানে মানবাধিকার থাকবে, কেউ গুম, খুন এবং হামলা মামলা শিকার হবে না। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব। জর্জিয়ার আটলান্টায় বাংলাদেশি প্রবাসী সামরিক বাহিনীর প্রাক্তন কর্মকর্তাদের উদ্যোগে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। আবাসিক এলাকার ক্লাব হাউসে এতে প্রধান অতিথি ছিলেন শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। তিনি বলেন, স্বামী মতিউর রহমানের স্বদেশ প্রেম, সাহসিকতা এবং বীরত্ব গাথার কথা। তার অকাল দুঃসাহসিক মৃত্যু পরবর্তীতে পারিবারিক জীবনকে কতটা দুর্বিষহ করে তুলেছিল সেসব মর্মস্পর্শী আবেগঘন স্মৃতিচারণ অশ্রুসিক্ত করে তোলে দর্শকদের। দাম্পত্য জীবনের নানা স্মৃতিও তুলে ধরেন তিনি। সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনার পাশাপাশি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে নিয়ে তৈরি বিশেষ প্রেজেন্টেশনও ছিল অনুষ্ঠানে। অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। চার দিনের মধ্যে 10ম গ্রেডের দাবি পূরণ না হলে শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ রিপন শিকদার। এ সময় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 96 ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন তিনি। দাবি মেনে না নেওয়া হলে পরবর্তীতে শনিবার ও রবিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। এছাড়াও 1 ডিসেম্বর সারা দেশের সব সরকারি, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি এবং 4 ডিসেম্বর শাটডাউন ঘোষণা দেয় মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন। ঢাকা জেলা জজ জামে মসজিদের সামনে থেকে রায় সাহেব বাজার মোড়, শাখারি বাজার, ইসলামপুর, মিটফোর্ড, ইমামগঞ্জ ও চকবাজার হয়ে সোয়ারি ঘাট পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা 11 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়েম বলেছেন, বিএনপি কোনো মানুষের দল। বিএনপি ভালো কাজ করছে দেখে একটি বিশেষ দল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। রামপুরা বনশ্রী সমমনা পরিষদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবুদ্দিন শিকদার।
ঢাকা ব্যাংক পিএলসি এবং মাস্টার কার্ড তরুণদের জন্য বিশেষ ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড স্পার্ক চালু করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ঢাকা ব্যাংকের সাথে প্রিপেইড সেগমেন্ট যাত্রা শুরু করলো মাস্টার কার্ড। তরুণদের জীবনধারা ও বৈশ্বিক স্বপ্নকে মাথায় রেখে কার্ডটি তৈরি করা হয়েছে। এতে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্টের পাশাপাশি রয়েছে নানা বিশেষ সুবিধা। দেশে কিংবা বিদেশে যে কোনো জায়গায় সহজে লেনদেন করতে পারবেন কার্ড হোল্ডাররা। উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের পিএলসি ম্যানেজিং ডিরেক্টর AKM শাওনেওয়াজ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোস্তাক আহমেদ, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা, মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবাইর হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুন্দরবনে পর্যটকদের জন্য নতুন অত্যাধুনিক ক্যাটামেরান টুরিস্ট জাহাজ MV ওশান পার্লের উদ্বোধন করা হয়েছে। জাহাজটিতে থাকছে বিনোদনের সব ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি থাকা খাওয়ার আরামদায়ক সেবা। বিকেলে খুলনার জেলখানা ঘাট সংলগ্ন ভৈরব নদে এতে উপস্থিত ছিলেন নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মোহাম্মদ নিজামুদ্দিন, জাহাজের সিও মোহাম্মদ সোহেল রানা বাপ্পি সহ বন বিভাগ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভাইবা থেকে বঞ্চিত হয় ন্যায্যতার দাবিতে মানববন্ধন করেছেন BPSC সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রার্থীরা অভিযোগ করেন, প্রিলিমিনারি ও লিখিত দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলেও RN যাচাইকরণ বিলম্বিত হয় তাদের ভাইবা বোর্ডে অন্তর্ভুক্তি করা হয়নি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা সহ 4 দফা দাবি জানান বঞ্চিত প্রার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 ঘন্টা পর নিয়ন্ত্রণে রাজধানীর করাইল বস্তির আগুন, হতাহতের খবর নেই, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো ঝামেলা ছাড়াই ভোট হবে, আশা মির্জা ফখরুলের। মনোনয়ন নিয়ে বিক্ষোভ, বিচ্ছিন্ন ঘটনা। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি চায় বিএনপি, সিইসির সাথে বৈঠক। নির্বাচনী পর্যবেক্ষক হতে পারবে না রাজনীতি সংশ্লিষ্টরা। বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরুদ্ধে রিটের রায় 4 ডিসেম্বর। এলডিসি উত্তরণ ও বন্দরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেছেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।